এই ম্যাথটাতে একটা সার্কিট দেখা যাচ্ছে আর বলা হচ্ছে যে R2 এবং R3 এর বিভব পতন বা ভোল্টেজ ড্রপ বের করো। তো আমি আগের ম্যাথগুলোতে মানে ম্যাথ পার্টের প্রথম যে ম্যাথগুলো 2 থেকে 3টা ম্যাথ সেখানে ভোল্টেজ ড্রপ নিয়ে অনেক কথা বলেছি। ভোল্টেজ ড্রপ আসলে কি, এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের দুই পাশের এই পাশের ভোল্টেজ কত হবে, যেহেতু এখানে 5 ভোল্ট, তার এই পাশের সবগুলো পয়েন্টে ভোল্টেজ যাবে 5। কিন্তু যখন আমরা এই রেজিস্ট্যান্স ক্রস করে এই পাশে আসবো তখন কিছু ভোল্টেজ কমে যাবে। ধরলাম এখানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্টই হবে, আর এখানে হচ্ছে আমার এই পয়েন্টে আমার ভোল্টেজ 3 ভোল্ট, এখানে তো 5 ভোল্ট হবেই, আর এখানে ধরলাম 3 ভোল্ট। তার মানে এখানে ভোল্টেজ ড্রপ কত, এখানে 5 ছিল, এ পাশে গিয়ে হয়ে গেল কত 3, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2। তার মানে এই যে আমার রোধ বা রেজিস্ট্যান্স তার বিভব পার্থক্য হচ্ছে বা ভোল্টেজ ডিফারেন্স 2। ওকে, এই যে ভোল্টেজ ডিফারেন্স 2 এটা আমরা কীভাবে পাবো, V = IR করে পেতে পারি এইভাবে, V = IR। এই আইটা হচ্ছে আমার এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বা এই রোধের ভিতর দিয়ে যতটুকু কারেন্ট গেল সেটা হচ্ছে I, আর আর হচ্ছে এই আরটা। ক্লিয়ার? তো এভাবে আমরা অন্যান্য যে রেজিস্ট্যান্সগুলো তাদেরও ভোল্টেজ ড্রপ বের করতে পারি। ওকে, তো আমরা এখানে যেটা করব যে R2 এবং R3 এর বিভব পতন বা ভোল্টেজ ড্রপ বের করব। ওকে, তো আমরা বের করি। তো সেটা বের করার জন্য আগে আমাকে যেটা করা লাগবে, প্রথমে আমার টোটাল কারেন্ট বের করা লাগবে। আমি যদি এই সার্কিটের টোটাল কারেন্ট বের না করি আমি বের করতে পারবো না যে আমার এই যে কী বললো এখানে R3 R2 আর হচ্ছে R3, তাই না? এই R2 আর R3 দিয়ে কতটুকু কারেন্ট যায় এটা আগে আমাকে বের করতে হবে। দেন আমি V = IR করলে এই দুজনের দুই পাশের ভোল্টেজ ড্রপ মানে ভোল্টেজ ডিফারেন্স পাওয়া যাবে। ওকে, সো প্রথমে আমরা যেটা করব টোটাল কারেন্ট, আর টোটাল কারেন্ট বের করার জন্য আমার লাগবে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স মানে তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো প্রথমে আমরা সেটাই বের করব। ওকে, তো ক নাম্বারে যাই। প্রথমে কাজ হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। তো একটু খেয়াল করে দেখো, অনেকের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে সমস্যা হয়। তো ইকুইভ্যালেন্ট বা তুল্যরোধ বের করার জন্য আমার একটা আলাদা ক্লাস আছে যেটা লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা সেটা করে আসতে পারো যদি কারো সমস্যা থাকে আর কি। আর এখানেও আমি বুঝিয়ে দেবো যে আমরা কীভাবে তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো এখানে প্রথমে আসো, এখানে দেখো কারেন্ট এদিক দিয়ে যাবে, এখান দিয়ে কারেন্ট যাওয়ার পর সে হচ্ছে এখানে আসার পর ভাগ হয়ে যাবে, এক ভাগ যাবে এদিকে আরেক ভাগ যাবে এদিকে, তাই না? তার মানে এই যে এই পাশটুকু আর এই পাশটুকু প্যারালাল, যেহেতু কারেন্ট এখানে এসে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। আবার কারেন্টটা এখানে এসে কী হয়ে যাবে, এই কারেন্ট এখানে এসে ভাগ হয়ে যাবে, এক ভাগ যাবে এদিকে আরেক ভাগ যাবে এদিকে। তার মানে এই যে এইটার সাথে এটা হচ্ছে কি প্যারালাল, কারণ এই যে দুইটা অংশ এইটা এবং এটা, এই দুটার মধ্যে কারেন্ট কী হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। যাদের মধ্যে কারেন্ট ডিভাইড হয়ে যায় তারা হচ্ছে প্যারালাল থাকে। এখন এদিকে যে কারেন্টটা আসলো সেই কারেন্টটা কিন্তু আমার R6 এবং R7 এই দুইটা রেজিস্ট্যান্স বা রোধের মধ্যে দিয়ে যাবে। তার মানে আমার R6 আর R7 কি, আমার সিরিজ বা হচ্ছে শ্রেণী। ক্লিয়ার? তো আমরা একদম পিছন থেকে আগাই আর কি, এটাই ভালো, সবচেয়ে পিছন থেকে আগানো। তো আমি যদি প্রথমে R6 আর R7কে সিরিজ করি তাহলে কি আসবে দেখো, আমি লিখবো হচ্ছে যে R6-7 ইকুয়াল টু হচ্ছে R6 প্লাস R7 ইকুয়াল টু কত আসবে আমার, R6 হচ্ছে 2 আর ওইটা হচ্ছে 2, তার মানে 2 + 2 মানে হচ্ছে আলটিমেটলি 4 ওহম। ওকে, আমি এটার নাম দিলাম কি R6-7। তো এই যে আমার এই দুটো রেজিস্ট্যান্স তারা দুজনে মিলে কী হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন আমার এই সার্কিটটা দেখতে কীরকম লাগবে, এইরকম লাগবে। এখানে আমার কয়টা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, তাই না? এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা, এখানে একটা এখানে একটা, আর এখানে কয়টা রেজিস্ট্যান্স ছিল, দুইটা ছিল। এই দুটাকে আমরা একটা রেজিস্ট্যান্স করে ফেললাম। সো এখানে আমার হবে এখন একটা রেজিস্ট্যান্স আর যার ভ্যালু হচ্ছে 4 ওহম। ওকে, এই যে আমরা 4 পেলাম। এখন চিন্তা করে দেখো কি হচ্ছে এখানে, আসলে এখানে আমার কত, এখানেও R5 হচ্ছে আমার 4 ওহম, এবং এই যে এখানে কারেন্ট ভাগ হয়ে যায়, এই কারেন্টটা এসে এই লাইনে অল্প একটু যায়, এই লাইনে অল্প একটু যায়। তার মানে এই যে 4 আর এই যে 4 মানে এই দুটো মিলে তো 4, তাই না? 4
তাহলে এই 4 আর এই 4 মানে এইটার সাথে এটা কি প্যারালাল। সো এখন আমরা হচ্ছে এটার সাথে এটা কী করব, প্যারালাল করব। মানে হচ্ছে R6-7 এর সাথে আমি R5 প্যারালাল করব, মানে সমান্তরাল করব। তো আমি লিখব যে 1/RP1, আমি এটার নাম দিলাম হচ্ছে 1/RP1। ওকে, কারণ আমাকে কী করা লাগবে, আমাকে আরও প্যারালাল বা সমান্তরাল করা লাগতে পারে। 1/RP1 আমি কাকে কাকে করবো, 1/4 প্লাস হচ্ছে 1/4, এটা আসবে 2/1/4 মানে হচ্ছে 1/2। সো আলটিমেটলি আমার RP1 আসবে হচ্ছে 4। ওকে, তার মানে এই দুইটাকে প্যারালাল করে আমরা কত পেলাম, সরি 4 না, এটা আসবে হচ্ছে 2 আসবে, কারণ 1/2 আসছিল। সো উল্টাই দিলে হয়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো এই যে 4 আর 4 এটাকে প্যারালাল করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। দুইটা সেম রেজিস্ট্যান্স, আমরা যদি তাকে প্যারালাল করি তাহলে তার অর্ধেক হয়ে যায়। এটা 4 ছিল কত হয়ে গেল, প্যারালাল করার পর 2 হয়ে গেল। তো এখন এই যে আমার 4 আর 4 তারা দুজন মিলে এখন একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। ক্লিয়ার? সো আমি এটা কী করতে পারি, মুছে দিতে পারি। আর এটা হয়ে যাবে হচ্ছে এখন কত আমার, এটা হয়ে যাবে আমার 2। ওকে, এবার দেখো এখান থেকে যে কারেন্টটা আসবে সেটা কিন্তু আমার কোথায় যাবে, এই লাইনে যাবে, তাই না? তার মানে এই যে রেজিস্ট্যান্স, এটা দিয়ে যতটুকু কারেন্ট যাবে এটা দিয়ে ঠিক ততটুকু কারেন্ট যাবে। তার মানে আমার এই যে R4 কত আমার 10, তাই না? R4 হচ্ছে 10, আর এখানে কত পেলাম আমরা, এখানে পেলাম হচ্ছে 2, তাই না? তার মানে আমার এই R4 এর সাথে এই 2 কি সিরিজ, তাহলে R4 এর সাথে আমরা 2 সিরিজ করব। তাহলে আমি লিখব যে RS1 R4 প্লাস হচ্ছে RP1 মানে হচ্ছে আমার 10 + 2 মানে হচ্ছে আমার 12 ওহম। ওকে, মানে RS1 ইকুয়াল টু হচ্ছে R4 আর RP1 কোনটা ছিল, এই যে এটা আগের 2, মানে হচ্ছে এই দুটাকে প্যারালাল করে আমরা যা পেয়েছিলাম সেটা ছিল আমাদের RP1 মানে 2, এর সাথে এটা কি আমার সিরিজ, কত পেলাম 12। তাহলে আমার এইটা মিলে কী হয়ে গেল, এখন একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তাই না? তার মানে এখানে এখন কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স যার ভ্যালু কত 12। ওকে, আচ্ছা, তো এবার চিন্তা করে দেখো এই যে আমার কারেন্ট এদিক দিয়ে আসছে, এটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? এক ভাগ যাবে এদিকে, আরেক ভাগ এদিকে। তার মানে এই যে এটার সাথে এটা কি প্যারালাল, তাই না? এটার সাথে এটা প্যারালাল। এই দুজন আবার কি, এখানে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা আসলো অল্প একটু যাবে এদিকে, বাকিটুকু এদিকে। এখানে যে কারেন্টটা আসলো সেটা কিন্তু এই সার্কিট এই রোধ দিয়েও যাবে, মানে এই রেজিস্ট্যান্স দিয়েও যাবে, আবার এটা দিয়েও যাবে, মানে R2 আর R3 দিয়ে সেম কারেন্ট যাবে, তাই না? তাহলে R2 আর R3 কি, R2 আর R3 হচ্ছে সিরিজ, তাই না? সো এই দুটোকে আমি একটা করে ফেলতে পারি। সো আমি লিখব R23 হয়ে যাবে হচ্ছে আমার R2 + R3 মানে হচ্ছে আমার কত 4 + 8 ইকুয়াল টু হচ্ছে 12 ওহম। তার মানে এই দুটোকে একটা করে আমরা কত পেলাম হচ্ছে আমি 12 ওহম। তাহলে আমি লিখব এখানে আমার এখন একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমার 12 ওহম। এবার বাকিটুকু আশা করি তোমরা পারবা। এখানে 12 আর 12 কি প্যারালাল বা সমান্তরাল, তাই না? তো করলে কত আসবে, 6 হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। তো আমি লিখব যে 1/RP2 ইকুয়াল টু 1/12 প্লাস 1/12 ইকুয়াল টু 2/12। অতএব আমার RP2 ইকুয়াল টু হবে হচ্ছে কত 6, মানে 2/12 মানে তো 1/6, তাই না? সো আমার RP2 আসবে কত 6। তার মানে এই দুটো প্যারালাল করলে আমার কত হয়ে যাবে 6 হয়ে যাবে। এখন আমার এই দুইটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তাই না? সো আমি লিখবো হচ্ছে এটা হচ্ছে আমার এখনকার সার্কিট, আর এই ভ্যালুটা কত, এখন এই ভ্যালুটা হচ্ছে আমার 6, আর এখানে আমার R1 কত, R1 4। এবার খেয়াল করে দেখো এই কারেন্টটা যেটা আসবে টোটাল কারেন্ট সেটা কিন্তু এদিক দিয়ে যাবে, তারপর এদিকে যাবে। সো এই দুটো কি আমার সিরিজ, তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত হবে সেটা আমি লিখব যে R ইকুয়াল টু R1 প্লাস হচ্ছে আমার RP2 মানে R1 কত আমার 4 + 6 আলটিমেটলি 10 ওহম। এটাই হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স।
বোঝা গেল জিনিসটা? তো এটা বুঝলে আসলে খুবই ইজি, কারণ রেজিস্ট্যান্সগুলো খুব ছোটো ছোটো এবং খুব ভালো মতো মিলে যায় আর কি। যেমন একটু আগে দুটো সেম হয়ে গেল, 12 12 6 হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা কী বের করতে পারি? টোটাল কারেন্ট মানে আই বের করতে পারি। তো আমি এখানে করে ফেলি। আই কত আসবে আমাদের? আই আসবে হচ্ছে ভি বাই আর। ভি কত আমাদের এখানে? 5, আর আর হচ্ছে 10, সো 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট, যেটা আমার এখান থেকে বের হবে। ওকে, আচ্ছা, এবার আমাকে বলা হচ্ছিল যে R1 এবং R2 এর বিভব পতন কত। R1 এবং R2 এর বিভব পতন, এদের ভোল্টেজ কত। তো এটার জন্য আমি কি করব? V = IR করব। এটার জন্য V = IR করব, কিন্তু তার জন্য আমার এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা কি করতে হবে? জানতে হবে। তার জন্য আমি যেটা করব, একটু খেয়াল করে দেখো, এই যে এই স্টেপের আগের স্টেপটা মনে আছে? যদি মনে না থাকে একটু ব্যাকে গিয়ে দেখতে পারো। এই স্টেপের আগের স্টেপে ছিল এরকম, এখানে ছিল কত আমার? 8, এই যে 4 আর 8 প্লাস করলে কত হয়? 12, তাই না? আর এখানে ছিল হচ্ছে আমার এরকম 12। ক্লিয়ার? মানে একদম প্রথমে আমরা, আমি মনে করিয়ে দিচ্ছি, একদম প্রথমে আমরা এই দুটো সিরিজ করে কত পেয়েছিলাম? 4, তাই না? এই যে 4, তারপর এই যেখানে 4 পেয়েছিলাম সেই 4 এর সাথে এই 4 কি প্যারালাল, কত হয়ে গেল? 2। সেই 2 এর সাথে এই 10 কি সিরিজ, মানে 12। তার মানে এখানে 12 আর এই দুজন মিলে কত? এই দুজন মিলে হচ্ছে 12। ক্লিয়ার? এখন এই সার্কিটটাই আমার দরকার। ওকে, এই যে 12, এই 12 এর মধ্যে কিন্তু আসলে 8 আর 4 রয়েছে, মানে R2 আর R3 রয়েছে, তাই না? এখন আমার টোটাল কারেন্ট আসলে কত? আমার এখান থেকে যে কারেন্টটা আসবে, তাই না, সেটা কত? 0.5। ওকে, এবার চিন্তা করে দেখো, এই যে কারেন্টটা আসবে সেটা কি হবে? অল্প একটু যাবে এদিকে আর বাকি অল্প একটু যাবে এদিকে। এখান থেকে দেখে কিন্তু বলা যায়, কারণ রেজিস্ট্যান্স সেম, যেহেতু রোধ বা রেজিস্ট্যান্স সেম, এই কারেন্টটা সমান 2 ভাগে ভাগ হবে। ওকে, সমান 2 ভাগে ভাগ হবে। তারপরও আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করে দেখি। ওকে, সো আমি কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করি। সেটা কোথায় ইউজ করতে পারি? ধরো আমরা এখানে লিখি, আমি বের করতে চাই এখানে যে কারেন্টটা যাবে সেটার নাম আমি দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে আমি I1, এটা দিলাম হচ্ছে আমি I2। ওকে, এখন যদি আমি I1 বের করতে চাই তাহলে কি লিখব? লিখব হচ্ছে I1 = কারেন্ট ডিভাইডার রুল। কীভাবে করি? যাদের মধ্যে কারেন্ট ভাগ হয়ে যায়, যাদের মধ্যে কারেন্ট ভাগ হয়ে যাবে আমরা তাদেরকে নিচে প্লাস করব, মানে 12 + 12, 12 + 12। ওকে, আমি বের করতে চাই কার কারেন্ট? এই যে এই রেজিস্ট্যান্সের কারেন্ট, তাই না? তো আমি উপরে লিখব এই রেজিস্ট্যান্সটাকে, এখানে আসলে তারা সেমই। ওকে, উপরে লিখব 12 ইন্টু হচ্ছে আমার টোটাল কারেন্ট। এটা কত? টোটাল কারেন্ট আমার আই কত? 0.5। সো আমি এখানে লিখবো হচ্ছে 0.5, 0.5। আলটিমেটলি আসবো হচ্ছে আমার 0.25। এটা হচ্ছে আমার I1, মানে এখানকার কারেন্ট আমার কত? 0.25। ক্লিয়ার? মানে 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট আমার R1 এবং R3 দিয়ে, সরি R2 আর R3 দিয়ে যায়। সেটা বোঝা গেল? আমি যেটা করলাম, টোটাল কারেন্ট বের করলাম, দেন হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমি 12 ওহম আর 12 ওহম, এই 12 হচ্ছে এই 4 আর 8 প্লাস করে যেটা পেলাম, আর এই 12 হচ্ছে আমার এই বাকি অংশটুকু। ওকে, সো যেহেতু এটা 12 আর 12ই, সো এটা ক্যালকুলেট না করেও বলা যেত আসলে, কারণ হচ্ছে যেহেতু সেম রেজিস্ট্যান্স, কারেন্ট সমান ভাগে ভাগ হয়ে যেত। ওকে, আচ্ছা, তো কারেন্ট ডিভাইডার করলাম আমরা এখানে, আমরা পেলাম 0.25। ওকে, তার মানে R2 দিয়ে কতটুকু যায়? R2 দিয়ে আমার কারেন্ট যায় হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার, আর R3 দিয়ে যায় হচ্ছে আমার 0.25। এখন আমরা কি করে ফেলবো? V = IR করে ফেলবো। তো আমার পরের স্টেপে যাই, আমি লিখব যে R2 এর বিভব বা হচ্ছে ভোল্টেজ ড্রপ কী হবে? লিখব হচ্ছে V2 = IR2, V2 = IR2। এখন এই আইটা কি আসলে? এই আইটা আসলে হচ্ছে R2 দিয়ে যতটুকু কারেন্ট যায় সেটা,
তো আমি I2 নাম দিই, এই I2 কত 0.25, যদিও আমরা এখানে নাম দিয়েছিলাম I1, ওকে। তো 0.25 ইন্টু R2 কত আমার 4, ওকে। তো আমি যদি ক্যালকুলেশন করি কত পাবো হচ্ছে 1 ভোল্ট, ওকে। V3 এটাও নাম দিলাম হচ্ছে আমি I3, R3, I3 কত, এটাই তো হবে তাই না, 0.25 ইন্টু হচ্ছে আমার R3 কত হবে 8, এটা আসবে হচ্ছে আমার 2 ভোল্ট। ক্লিয়ার? তার মানে এই যে আমার 4 ওহম তার দুই পাশের বিভব পার্থক্য বা ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার 1 ভোল্ট, ওর দুই পাশের বিভব পার্থক্য বা ভোল্টেজ ড্রপ হচ্ছে কত 2 ভোল্ট। ক্লিয়ার? সো এই দুটো হচ্ছে আমার অ্যান্সার, এইটা। তো দেখো এখানে কিন্তু অনেক কিছু বেসিক জিনিসপত্র এখানে আছে, তাই না? আচ্ছা, এরপরে আমি যাবো নেক্সট ম্যাথটায়। কী বলা হচ্ছে এখানে, R5 না থাকলে এবং R6 এবং R7 এর মধ্যে 10 ভোল্টের তড়িৎ কোষ যুক্ত করলে R1 এর প্রবাহ কত হবে। মানে হচ্ছে R5 না থাকলে, R5 আসলে কে, এই যে এইটা R5, তার মানে কি করতে হবে আমাকে, এটা মুছে দেওয়া লাগবে, এটা মুছে দিব আমরা নেক্সট ম্যাথে, ওকে। আর কি করতে হবে, R6 এবং R7 এর মধ্যে 10 ভোল্টের তড়িৎ কোষ যুক্ত করতে হবে। R6 R7 এই দুটার মাঝখানে একটা 10 ভোল্টের ব্যাটারি আমি যুক্ত করব, ওকে। তো করার পর কি বললো, যুক্ত করলে R1 এর প্রবাহ কত হবে, R1 এর প্রবাহ মানে এটা কারেন্ট কত হবে জানতে চাওয়া হচ্ছে। যদি আমরা এই R5 মুছে দিই আর হচ্ছে এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি যুক্ত করি, তাহলে আমার R1 এর কারেন্ট কত হবে। সো আমরা করি এটা, আগে আমি এই ম্যাথটা মুছে নেই। তো যেটা বলছিলাম, আমাদের যেটা করতে হবে এখন, এই যে R5 সেটা মুছে দিতে হবে। তো আমি R5টা মুছে দিই, এটা মুছে দিলাম, এটা আমাদের লাগবে না, কারণ কোশ্চেনে বলা হচ্ছে এটা মুছে দিতে হবে যদি R5 না থাকলে R6 এবং R7 এর মধ্যে 10 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করতে হবে। তো আমি সেটা করি, আমি লিখব এখানে একটা ব্যাটারি যুক্ত করব 10 ভোল্টের, ওকে, 10 ভোল্টের ব্যাটারি, আর এই পাশে ব্যাটারি হচ্ছে 5 ভোল্ট, ওকে। এখন বলা হচ্ছে R1 এর প্রবাহ কত হবে, ওকে। আমাদের আগের যে অ্যারো চিহ্নগুলো সেগুলো মুছে দেওয়া লাগবে, কারণ এখন কারেন্ট ফ্লো এইভাবে হবে না, ওকে। সো এখন কারেন্ট ফ্লো কীভাবে হবে, যেহেতু এটা আমার পজিটিভ সাইড, এটা পজিটিভ নেগেটিভ, এখানে এটা পজিটিভ নেগেটিভ, ওকে। সো কী হবে, কারেন্ট ফ্লো এদিকে যাবে, যেহেতু এটা পজিটিভ সাইড, কারেন্ট ফ্লো এদিকে যাবে, এদিকে। তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে I1। তো I1 এর দিকে যাবে, এই পয়েন্টের দিকে, এখান থেকে একটা কারেন্ট বের হইলো, যেহেতু এটা পজিটিভ সাইড, এটাকে নাম দিলাম হচ্ছে আমি I2। তো I1 I2 এখানে আসবে, এসে এদিকে চলে যাবে, এটা হচ্ছে আমাদের I3, ওকে। তো I3 এদিক দিয়ে বের হবে, বের হয়ে এদিকে চলে আসবে আবার I1, এদিকে চলে যাবে হচ্ছে আমার I2, ওকে। এটা হচ্ছে আমাদের এখন কারেন্ট ফ্লো। আচ্ছা, তো এখন যেটা করতে হবে আমাকে, R1 এর প্রবাহ মানে R1 এর কারেন্ট কত, R1 এর কারেন্ট কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, তো আসলে R1 এর কারেন্ট না, আমাকে বাকি সব কারেন্টই বের করতে হবে, মানে হচ্ছে I2 I3 এগুলো বের করতে হবে। তো আমরা কীভাবে বের করব, যেহেতু এখন দুইটা লুপ, এখানে এটা একটা লুপ, এইটা একটা লুপ, ওকে। এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, আমাকে ইউজ করতে হবে হচ্ছে কারশফ ল, ওকে। কারশফের ফার্স্ট ল সেকেন্ড ল দুটো আমরা ইউজ করে তিনটা ইকুয়েশন বানাবো, সেখান থেকে আমরা I1 I2 I3 বের করে ফেলবো। সো প্রথমে আমি যেটা করব, আমি হচ্ছে এই যে আমার এই পয়েন্ট আমি নাম দিই একটা, এটাও ধরো আমার A পয়েন্ট, এটা B পয়েন্ট, আমি A পয়েন্টে কারশফের ফার্স্ট ল ইউজ করলাম, A পয়েন্টে কারশফের ফার্স্ট ল। তাহলে কি হবে দেখো, যে A পয়েন্টের দিকে কোন কোন কারেন্ট যাচ্ছে, A পয়েন্টের দিকে I1 কারেন্ট যাচ্ছে, A পয়েন্টের দিকে I2 কারেন্ট যাচ্ছে, আর I3 কারেন্ট বের হচ্ছে। তাহলে আমি লিখব যে I1 প্লাস I2 ইকুয়াল টু I3, যেটা কিনা কারশফের ফার্স্ট ল, এবং যেটা কী করতে হয়, কোনো একটা পয়েন্টে চালাতে হয়, তাই না, কোনো একটা পয়েন্টে যেসব কারেন্ট বের হয়ে যাচ্ছে তারা একদিকে, আর যারা প্রবেশ করছে তারা হচ্ছে একদিকে। আচ্ছা, তো এটা হলো, এখানে আর কোনো পয়েন্ট নেই যেখানে আমি কারশফের ফার্স্ট ল চালাতে পারি, এই পয়েন্টে যদি চালাও সেমই হবে, ওকে। মানে I3 আসছে, I1 I2 বের হচ্ছে,
সো I3 একদিকে, I1 প্লাস I2 আরেকদিকে, সেমই হবে, তাই না? এবার হচ্ছে আমরা কারশফের সেকেন্ড ল, যেটা কি না কোনো একটা লুপে চালাই। সো আমি একটা লুপ চুজ করি, আমি একটা নাম দিই, সাপোজ ধরো ABCD, এটা C, এটা D, আর এখানে হচ্ছে আমার AB, এটা হচ্ছে ধরো EF। ওকে, সো আমার লুপটা হচ্ছে ABCD লুপে আমি এখন কারশফের সেকেন্ড ল চালাবো। এবং তার জন্য কি করতে হয়, তার জন্য হচ্ছে আমাদের একটা সাইকেল চুজ করতে হয় যে আমরা কোন দিকে এই লটা চালাবো। তো আমি এদিকে চালাবো। ওকে, তো তার আগে বলে নেই কারশফের সেকেন্ড লটা কী ছিল। সেকেন্ড লটা ছিল আমরা যে লুপটা চুজ করব, এই যে ABCD, এই লুপে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ প্লাস করে হবে ওই লুপের টোটাল ভোল্টেজ। মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্স তার ভোল্টেজ কী হবে, একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ কীভাবে বের করে, V = IR, তাই না? তো এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, I3 কারেন্ট যাচ্ছে, তাহলে তার ভোল্টেজ হবে কি 4I3, তার হবে কি 8I3, কারণ এখান দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, তার হবে কত 4I1। ওকে, সো সবগুলো রেজিস্ট্যান্সের ভোল্টেজ প্লাস করে হবে টোটাল ভোল্টেজ 5 ভোল্ট। যদি কোনো ব্যাটারি না থাকে তাহলে 0 হবে। ওকে, আচ্ছা, তো আমি লিখবো এখন এই যে আমার 4I1, কারণ এই যে 4 ওহম R1 সেখান দিয়ে আমার I1 কারেন্ট যাচ্ছে। সো আমি লিখবো 4I1 প্লাস হবে আমার 4I3 প্লাস হবে আমার 8I3 = 5। ওকে, সো আমি যদি এটা প্লাস করে দিই হয়ে যাবে কত আমার 4I1 প্লাস 12I3 = 5। ওকে, এবার দেখো এই যে আমাদের সাইকেলটা আমরা যেদিকে এলোটা চালাচ্ছি তার ডিরেকশনের সাথে আমার I1 এর কারেন্টের ফ্লো আর I3 এর কারেন্টের ফ্লো মিলে যায়, তাই না, একই দিকে। সো এই জন্য এটা হবে কি পজিটিভ। আর যদি উল্টা দিকে যেত তাহলে হতো নেগেটিভ। ওকে, এটা কিন্তু আমরা জানি। আর যেহেতু এই ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে এই দিকে, যেটাও কিনা আমার কি এই যে সাইকেল তার সাথে মিলে যায়, তাই না, এর জন্য এটা +5 ভোল্ট। আর যদি অপোজিটে হতো, মানে কারেন্ট যদি এই পাশ থেকে বের হতো তাহলে হতো -5 ভোল্ট, যেহেতু আমি লটা চালাচ্ছি এদিকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যাই হচ্ছে আমি আমার পরের সাইকেলে, সাপোজ ধরো এটা একটা লুপ, তাই না? এখানে আমি ধরলাম আমার হচ্ছে ABEF, কী হবে ABEF, এই লুপে আমরা কারশফের সেকেন্ড ল চালাবো। তাহলে কী হবে একটু খেয়াল করো, যে একটু জায়গা রাখি কারণ পরে লাগতে পারে জায়গাটা। ABEF আমি লিখলাম ABEF। ওকে, আচ্ছা, তো এখানে আমরা যদি কারশফের সেকেন্ড লটা চালাই তাহলে কি হবে, এই লটা আমি এদিকে না চালিয়ে যদি ওই দিকে চালাই তাহলে ভালো হয়। আসলে এদিকে চালালেও কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নাই, আমি এদিকে চালাবো এটা। কারণ কি, আসলে কারণ হচ্ছে বেশিরভাগ কারেন্টের ডিরেকশন কিন্তু ওই দিকে। খেয়াল করে দেখো I2 এদিকে যাচ্ছে, তাই না, I3 হচ্ছে এদিকে যাচ্ছে, আবার এই I2 এদিকে যাচ্ছে। সো তুমি যদি উল্টা দিকে নাও সবগুলো মাইনাস হবে, কোনো সমস্যা নেই, পরে আবার -1 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করতে হবে। তো সেটা যাতে না করতে হয় এর জন্য হচ্ছে আমি ডিরেকশনটা এদিকে নিচ্ছি। তো কী হবে এখন দেখো, এই যে আমার 2 ওহম সেখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে I2, তাই না, কারণ এখান থেকে I2 বের হচ্ছে। সো 2 ওহম দিয়ে যাচ্ছে I2 কারেন্ট, 10 ওহম দিয়ে যাচ্ছে I2 কারেন্ট। সো আমি লিখব 2 × I2 প্লাস 10 × I2। ওকে, 2 × I2 প্লাস হচ্ছে কত আমার 10 × I2, আবার এখানে হচ্ছে কত আমার I3, তাই না, মানে 4 ওহমের ভিতর দিয়ে কত যায় I3 যায়, আবার 8 ওহমের ভিতর দিয়ে কত যায় I3 যায়। সো আমি লিখবো হচ্ছে প্লাস 4I3 প্লাস 8I3 প্লাস, আবার এখানে আসো, মানে আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, এখান দিয়ে যায় হচ্ছে I2 কারেন্ট, এখান দিয়ে I2 কারেন্ট, এখান দিয়ে I3, এখান দিয়ে I3। আবার যদি এদিকে আসি, এই যে এখান দিয়ে কতটুকু যায় আমার I2 কারেন্ট যায়। সো আমি লিখবো 2I2 প্লাস 2I2, এবং সবগুলোই কী হবে, সবগুলোই পজিটিভ হবে, কারণ হচ্ছে আমার এই সবগুলোই আমার যে ডিরেকশন তার সাথে মিলে যায়, তাই না। আচ্ছা, সো আমরা ক্যালকুলেট করি, এখানে 2I2, 10I2 আর হচ্ছে 2I2, তিনটা মিলে কত হচ্ছে
2 10 R2 মানে হচ্ছে 14I2। তো আমি লিখব যে 14I2। আর এখানে খেয়াল করো 4I3 8I3 মিলে হচ্ছে আমার 12I3। সো আমার 12I3 ইকুয়াল হচ্ছে আলটিমেটলি 10। তো আমি একটা ইকুয়েশনের নাম দিই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এখন খেয়াল করে দেখো আমার কিন্তু বের করা লাগবে 3টা ভ্যারিয়েবল, মানে I1 I2 আর হচ্ছে I3, তাই না? সো আমাকে 3টা ইকুয়েশনই কিন্তু আমার জন্য কি এনাফ। এইটা একটা, এইটা এখন সলভ করতে হবে। তো সলভ তোমার নিয়মে তুমি করতে পারো। তুমি যদি সাবস্টিটিউশন করতে চাও মানে প্রতিস্থাপন করতে চাও, বা হচ্ছে ইলিমিনেশন করতে চাও মানে অপসারণ করতে চাও, যেভাবে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি যে রুলসটা ফলো করব, আমি দেখতে পাচ্ছি এখানে 12I3, এখানেও কি আছে 12I3। তো আমি যদি এদেরকে মাইনাস করি তাহলে কি হবে, I3 সরে যাবে। আর তুমি যেটা করতে পারো যে যেহেতু I3 ইকুয়াল টু কত I1 প্লাস I2, সো এই I3 এর জায়গায় I1 প্লাস I2 বসায় দিতে পারো। আবার এই I3 এর জায়গায় I1 প্লাস I2 বসিয়ে দেওয়া যায়। তাহলে কিন্তু I1 আর I2 এর একটা ইকুয়েশন আসবে, এটাও হয়ে যাবে I1 আর I2 এর একটা ইকুয়েশন। তখন I1 আর I2কে যদি সলভ করো তুমি I1 I2 পেয়ে যাবা। ওকে, তো আমি এখন যেটা করব 2 থেকে 1 মাইনাস করব। আমি লিখব 2 মাইনাস 1, মানে এটা থেকে এটা মাইনাস করব। সো আমি 2 যেহেতু এখানে একবার লেখা আছে, আমি জাস্ট এখানে 1টা লিখি। কত লিখবো এখানে 4I1 প্লাস হচ্ছে আমার 12I3 ইকুয়াল টু 5। ওকে, সো মাইনাস করলে আলটিমেটলি এখানে আমার কত আসবে খেয়াল করে দেখো। মাইনাস করব, কাটাকাটি যাবে এটা, তো এখানে চলে আসবে হচ্ছে আমার 14I2 মাইনাস 4I1 ইকুয়াল টু 5 ভোল্ট। ওকে, কারণ এটা কিন্তু I2 আর এটা হচ্ছে I1। সো 14I2 মাইনাস 4I1, এই যে 4I1 ইকুয়াল টু 5 ভোল্ট। 10 মাইনাস 5 হচ্ছে 5 ভোল্ট। এটা আমার একটা ইকুয়েশন, আমি নাম দিলাম হচ্ছে 3। এখন আমি আরেকটা ইকুয়েশন বানাবো যেখানে কি থাকবে I1 আর I2 থাকবে। তখন আমি ওই দুটো সলভ করলে I1 I2 পেয়ে যাব। তো সেটা আমি কীভাবে তৈরি করতে পারি, আমি এটার সাহায্য নেই। আমি যেটা করব এই I3কে আমি এই পাশে আনি, তাহলে কি হবে আমার হবে হচ্ছে I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0। ওকে, আনলাম, এনে তারপর কী করব, তারপর হচ্ছে আমি সবাইকে 12 দিয়ে মাল্টিপ্লাই করব। কি করব, সবাইকে 12 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি আসবে একটু খেয়াল করে দেখো। যদি আমি এটা এখানে লিখি, সবাইকে মাল্টিপ্লাই করব 12 দিয়ে, তো হয়ে যাবে আমার 12I1 12I2 12I1 প্লাস 12I2 মাইনাস 12I3 ইকুয়াল টু 0। ওকে, কেন এটা করলাম, আমি যেটা করতে চাচ্ছি I3কে বাদ দিব, তো মাইনাস 12I3 আমি নিয়ে আসলাম। এখানে আছে আমার কি প্লাস 12I3, তো এটাকে আমি এখন এখানে প্লাস করে দিব, মানে এই 1 নম্বর ইকুয়েশনকে আমি এখানে লিখব। ওকে, তাহলে কী হবে আমার 4I1 প্লাস 12I3 ইকুয়াল টু 5 ভোল্ট। তো আমি যদি লিখি তাহলে খেয়াল করে দেখো 4I1 প্লাস হচ্ছে 12I3 ইকুয়াল টু কত আমার 0, তাই না? 4I1 প্লাস 12I3 ইকুয়াল টু 0। সো আমি যদি এখন ক্যালকুলেট করি একটু খেয়াল করে দেখো, মাইনাস 12I3, এই যে মাইনাস 12I3 প্লাস 12I3 কাটাকাটি যাবে, তাই না? এখানে কি থাকবে আমার 12I1 4I1 মিলে কত আমার 16I1, আর এখানে আমার 12I2, নিচে আর কোনো I2 নাই। সো আমার হবে প্লাস 12I2 ইকুয়াল টু আলটিমেটলি কত আসবে, আচ্ছা এখানে 5 ছিল তাই না? সো এখানে 5 লিখতে হবে, 0 হবে না, এখানে হবে হচ্ছে 5। সো আলটিমেটলি হবে হচ্ছে 5 ভোল্ট। ওকে, আচ্ছা, তো এটাকে আমি নাম দিতে পারি আমার ইকুয়েশন 4। এবার আমার এই যে ইকুয়েশন 3 আর 4, এই দুটো ইকুয়েশনে আমার কাজ হবে, কারণ এখানে আমার I1 আছে I2 আছে, এখানে I1 I2। সো একটু খেয়াল করে দেখো, এখানে আমার 16I1, এখানে আমার মাইনাস 4 কি I1। আমি যদি এই 4টাকে 16 বানাই, এই 4কে 16 বানালে কী হবে মাইনাস 16I1, দেন আমি যদি প্লাস করি তাহলে I1 চলে যাবে, তাই না? সো আমি কি করব, এটাকে এখানে লিখব, ইকুয়েশন 3কে আমি এখানে নিয়ে আসব। আর কি করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে
এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হয়ে যাবে আমার? আমি I1টাকে আগে লিখছি, মানে I1 যেহেতু এখানে আগে, সো আমি এই I1টাকে আগে লিখবো, তাহলে হবে আমার -16 I1, ওকে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হবে কত? 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 56, 14 × 4 মানে 56 প্লাস 56 I2 ইকুয়াল টু 20 ভোল্ট, ওকে। কারণ 5 × 4 কত হয়ে যাবে? 20। সো অবশ্যই খেয়াল রাখবা যাতে তুমি এই পাশটা কী করো, মাল্টিপ্লাই করো। অনেক সময় দেখা যায় এই পাশটা মাল্টিপ্লাই করতে অনেকে ভুলে যায়। তো আমরা কী করবো? প্লাস করব। এখানে প্লাস করলে হবে 12 আর 56 কত হয়ে যাবে? 68 হয়ে যাবে। 68 I2 ইকুয়াল টু 25 ভোল্ট, ওকে। 68 I2 ইকুয়াল টু 25 ভোল্ট। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে I2 বের করি, এই I2 কত আসবে? আমাদের আসবে হচ্ছে, অতএব I2 ইকুয়াল টু 25/68 ইকুয়াল টু, আমি যদি ক্যালকুলেট করি 25/68 আসবো হচ্ছে 0.367647 অ্যাম্পিয়ার। এখন এটা অ্যাম্পিয়ার হয়ে যাবে, এটা হচ্ছে আমার কারেন্ট, মানে হচ্ছে I2। তো কোন কারেন্ট এটা? এটা হচ্ছে আমার এই কারেন্টটা I2। তো আমরা কারশফ ল ইউজ করলাম, এখানে আমরা লুপের ফর্মুলা ইউজ করলাম, সেকেন্ড ল, এখানে সেকেন্ড ল, এখানে ফার্স্ট ল। আমরা এটা সলভ করলাম, সলভ করে আমরা I2 পেলাম। সলভ তুমি তোমার নিয়মে করতে পারো, ওকে। আচ্ছা, কাজ কিন্তু শেষ হয় নাই, আমাদের বের করতে হবে হচ্ছে R1 এর প্রবাহ, মানে এটা। সো I2 যেটা পেলাম সেটাকে যে কোনো একটা জায়গায় বসাও। যেমন আমি যদি এখানে বসাই I2 এর ভ্যালু, তাহলে এখান থেকে আমরা কী পাবো? I1 পেয়ে যাব। তো আমি যদি বসাই ওই ভ্যালুটা, I2 এর ভ্যালু, তাহলে কত আসবে একটু খেয়াল করে দেখো, যে 14 × 0.367647 -4 I1 ইকুয়াল টু 5, ওকে। তো যেটা করতে পারো, এই 4 I1 কে পাশে নেব আর 5 কে পাশে আনবো, ওকে। 4 I1 কে পাশে, 5 এই পাশে। সো আমরা এই পাশে একটু ক্যালকুলেট করি, তো কী আসবে আমার? 14 ইন্টু, এখানে লিখি আমি যে 14 × 0.367647 -5 ইকুয়াল টু হচ্ছে আমার 4 I1, ওকে। তো এখন আমরা এটা ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করে যা আসবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে এটা যা আসবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে এখানে I1 আসবে। I1 আসবে হচ্ছে তোমার 0.03676 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের এখানে বের করতে বলা হচ্ছে। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওকে। তো আশা করি বোঝা গেল। এখানে হচ্ছে তোমার ইকুয়েশন দেখে বুঝতে হবে যে তোমার কখন কী করা উচিত। সো এটা আসলে প্র্যাকটিসের বিষয়, কারশফ ল থেকে অ্যান্সার করা হচ্ছে প্র্যাকটিসের বিষয় আসলে। তো অনেকে দেখা যায় ইকুয়েশন সলভ করতে পারে না, এজন্য হচ্ছে তোমার এইখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে চায় না। এটা আসলে ঠিক না, তুমি হচ্ছে প্র্যাকটিস করবো। আসলে প্র্যাকটিস না করলেই তুমি এটা পারবা, ওকে। তুমি যদি অনেকগুলো ম্যাথ দেখো, 5টা 6টা ম্যাথ দেখো, দেখার পর তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, ওকে। তুমি আসলে দেখে তারপর পরীক্ষায় গিয়ে তুমি পারবা না, আসলে তোমাকে নিজে মাঝখানে প্র্যাকটিস করে যেতে হবে আসলে।